আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। কাল দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে নির্বাচন ও গণভোটের তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এদিকে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনে বিচারিক হাকিম নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার কিংবা বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডে সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রস্তুতির চিঠি দিয়েছে ইসি। সে লক্ষ্যেই সবকিছু প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে বুধবার দুপুরে সাক্ষাৎ করবেন নাসির উদ্দিন কমিশন। পরে সন্ধ্যা কিংবা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ভাষণে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান করেন সিইসি। এদিকে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। মাননীয় প্রধান বিচারপতি আপনাকে কি আশ্বস্ত করেছেন? না, উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। কথার ফুলঝুরি নয়, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন পরিকল্পনা, আর বিএনপির কাছেই সেই পরিকল্পনা রয়েছে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্যদের কথার ফুলঝুরি আছে কিন্তু তাদের পরিকল্পনা নেই। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে, নিয়ন্ত্রণে আনবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। হাসান মাহমুদের রিপোর্ট। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির এই মতবিনিময়ের আয়োজন। ধর্মকে ব্যবহার করে যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। লন্ডন থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই বলেন, সেদিন সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে উজ্জীবিত হয়েছিলেন বেগম জিয়া। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন, ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীরা 3 বাহিনীকেও রাজনীতিকীকরণ করেছিল। ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার কথা বলেন তিনি। বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। এই গত 15, 16, 17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন, তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে হবে। এর আগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 3য় দিনে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, মানুষ আর কথার ফুলঝুরি চায় না। কথার ফুলঝুরি দিয়ে
রাষ্ট্র চলে না। কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। বিএনপির পরিকল্পনাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তাঁর মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো। সোমবার রাতে বৈঠক হয় মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামার জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তাঁর খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। আজও হাসপাতালে এসেছেন তিনি। সর্বশেষ পরীক্ষায় তাঁর কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছু অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তাঁর বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাঁকে বিদেশে নেওয়া হবে না। কোনো প্রশ্নবিদ্ধ হয়ে দেশে আসবে না তারেক রহমান বলে জানালেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি বিজয়ের মাসেই দেশে ফিরবেন বলে জানান তিনি। ওনার প্রিয় জন্মভূমিতে বিজয় বেশে ফিরবেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশটা স্বাধীন, এই দেশটা ওনার হাতেই শোভা পায়। আমি একটা কথা বলি, জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তি, উনি এমন কোনো প্রশ্নবিদ্ধভাবে বাংলাদেশে আসবেন না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত ইসলামী। আজ ঢাকা 15 আসনে কাফরুল দক্ষিণ থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সব জায়গা এখন দুর্নীতির কবলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ভিক্ষুকেও চাঁদা দিতে হয় এখন। বলেন, দুর্নীতি আসমানে বসে আছে, তাকে টেনে নিচে নামাতে হবে। বিজয়ের মাসকে গর্বের মাস উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার এত বছর পরেও কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। যারা দুর্নীতি করবে না, বিচার বিভাগকে স্বাধীন রাখবে এবং জুলাই সনদ বাস্তবায়নে সচেষ্ট থাকবে, তাদের সাথে নিয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর রহমান। তারা যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার, ঐক্যের সরকার। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার করব। 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেটিকে সুসংসদ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিশন 2030 বইয়ের মূল বিষয়বস্তু ছিল মাহবুবুল্লাহর। তার চিন্তা ভাবনা এখানে অনেক বড় ভূমিকা রেখেছে। দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অনবদ্য। বলেন, 24-এর যে ত্যাগ সেটি যেন বৃথা না যায়, সকলকে সে চেষ্টায় এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন গণ অভ্যুত্থানকে ব্যর্থ না করে এবং কোনোভাবে অনৈক্য সৃষ্টি না করে। দল মত নির্বিশেষে এ বিজয়কে সুসংহত করতে হবে। নিজ যোগ্যতায় দেশের মেয়েরা এগিয়ে আসছে উল্লেখ করে তাদের নেতৃত্বের জন্য জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া পদক 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। শত বছরেও বেগম রোকেয়ার আদর্শকে সঠিকভাবে ধারণ করতে না পারায় হতাশাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। আমরা আবার সুস্থ করে সমাজে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। বাংলাদেশ সরকার দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করে থাকে। বেগম রোকেয়া দিবস 2025 উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক 2025 প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সুস্থ করে সমাজে ফিরিয়ে আনতে পারি।
অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 4 নারীর হাতে রোকেয়া পদক 2025 তুলে দেন। এ সময় পুরস্কার প্রাপ্তরা এই স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ দিয়ে তাদের স্ব ক্ষেত্রের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। যখন কোনো ব্যক্তির গুম হয় তখন তার পক্ষ হয়ে লড়াইটা কে কন্টিনিউ করে? সর্বক্ষেত্রে উত্তরটা হলো নারী। গুম যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে, সেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো ফিল করা যায়। এই কারণে গুম আর থাকতে পারবে না বাংলাদেশে। এটা হলো নন নেগোশিয়েবল একটা ইস্যু। প্রধান উপদেষ্টা পুরস্কার প্রাপ্তদের বেগম রোকেয়ার আদর্শকে আরো উচ্চে তুলে ধরার আহ্বান জানান। আজকে মনে হয় যে হ্যাঁ, এটা তো সুন্দর কথা বলছে। সুন্দর কথা না, বিপ্লবী কথা। সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে পাঠা, কিন্তু সেই ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আর আসলো না। এটি হলো দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিস্সা খাতুন, ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। অতীতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম ছিল, যা বর্তমান সময়ে অনেক বেড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সে তুলনায় নারীদের সুযোগ সুবিধা তেমন একটা বাড়েনি। এ বিষয়ে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। মেয়ের এসছে, তারা যার জায়গা দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে, তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সংস্কারের সরকার কমিশনের ওয়েবসাইটে। 8 খণ্ডের এই প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটের দেয়া মতামত উল্লেখ করা হয়েছে। এছাড়া রয়েছে দল ও জোটগুলোর সাথে আলোচনার সারসংক্ষেপ, কমিশনের অন্যান্য নথিপত্র এবং কমিশনের করা জনমত জরিপের ফলাফল। চলতি বছরের 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে বিভিন্ন ধাপে ধারাবাহিক আলাপ আলোচনার মধ্য দিয়ে গত 31 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ 2025। এরপর গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন। শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল 9টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা। এই প্রতিপাদ্য পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। 908 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুতের 12টি প্রকল্প অনুমোদন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর 420 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। সচিবালয় ক্রয় কমিটি সভা শেষে তিনি বলেন, বিদ্যুৎ অফিসের ভেতরে কর্মকর্তাদের অসহযোগিতার জন্য এ খাতে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে এমন ধারণা সঠিক নয় জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, জরুরি প্রয়োজনের কোনো কিছুর কেনাকাটাই বন্ধ হবে না। বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুরোধ আসলেও দেশের কৃষকদের কথা চিন্তা করেছে সরকার। জানান, মূল্যস্ফীতি বেড়ে গেলেও সরবরাহ ঠিক রাখাকেই প্রাধান্য দেবে সরকার। আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি,
কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা আপনারা জানেন সৌরবিদ্যুৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল। আপনারা জানেন কিনা কাজের বিনিময়ে টাকা, কর্মসূচির খাদ্য না টাকা, কর্মসূচির ওখানে সোলার প্যানেল স্থাপন করেছিল, এগুলো কোনোটাই পাওয়া যায় না। সরকার গণমাধ্যমকে জনগণের সম্পত্তি হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এর স্বাধীনতা আসবে না, এমনটি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানী মাইডাস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে রাজনীতি ও আমলাতন্ত্র। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, আইনি সুরক্ষার অভাব ও সাংবাদিকদের মধ্যে বিভাজনের কারণে কোনো সাংবাদিক জেলে যাচ্ছে, আবার কেউ বিদেশে যাচ্ছে। সেলিম মালিকের রিপোর্ট। কর্তৃত্ববাদ সরকার পতন পরবর্তী কি হাল বাংলাদেশের গণমাধ্যমের, এ নিয়ে বিস্তারিত জানতে টিআইবির এই আলোচনা। এ সময় জানানো হয়, শেখ হাসিনার সময়ে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক ও আর্থিক দুর্বলতার কারণে বেতন ভাতা সহ যে জটিলতা সৃষ্টি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে তা আরও প্রকট হয়েছে। এতে গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যাকে তাকে লাইসেন্স দিয়ে এই খাতকে দূষিত করা হয়েছে। চিনি ইম্পোর্ট করার ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে, নাকি আরেকটা টেলিভিশন ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে, অলমোস্ট মাপকাঠিটা প্রায় কাছাকাছি ধরনের আর কি। আমাদের ঐক্যর বড় অভাব রয়েছে প্রকট, সে কারণে আমাদের কোনো সহকর্মী হয়তো জেলে যাচ্ছেন, কেউ হয়তো আবার বিদেশেও যাচ্ছেন। সরকার প্রকাশ্যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও তাদের আচরণ ভিন্ন। যিনি চান যে গণমাধ্যম থাকুক, মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না। আমরা কি জোর গলায় সব অংশীজন বলতে পেরেছি যে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের বিরুদ্ধে কোনো আইন কোনোদিন কেউ করা যাবে না। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণমাধ্যমের স্বাধীনতার শর্তে জনগণের সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। গণমাধ্যম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে প্রোডাক্ট তৈরি করছে, সেটা যে পাবলিক গুড, এই স্বীকৃতিটা যতদিন পর্যন্ত না হবে, বিশেষ করে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা আছে, ততদিন মধ্যে আসলে বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতা আমাদের স্বপ্নের মধ্যেই থেকে যাবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিকতা সংস্কার কমিশনের সুপারিশগুলো আলোর মুখ দেখতে বাধা দিচ্ছে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা, আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায়। এবছর 4টি ক্যাটাগরিতে 8 জন গণমাধ্যম কর্মীকে দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করেছে টিআইবি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আগামীতে আর রাজনীতি চলবে না বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনলাইনে কিংবা ধর্মের নামে যুবশক্তিকে ভয় দেখিয়ে দমানো যাবে না। আগামী রাজনীতি হবে সংস্কারের। একই অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, একমাত্র এনসিপি সংস্কারের দাবি জিইয়ে রেখে রাজনীতি করছে। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সংস্কারের পক্ষে বিএনপি জামায়াত কোনো দলই কথা বলছে না বলেও মন্তব্য করেন আখতার। তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী। বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না। একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। নেত্রকোনায় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বড় বাজারে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে সনাতনী সমাজ এই সভার আয়োজন করে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাবনায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পাবনা ৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং সদর আসনের দলটি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। দুর্ঘটনায় আহত হন আরও 2 জন। সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তবে শিমুল বিশ্বাস সহ বিএনপির 2 প্রার্থী প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায় তারা 2 জন ছাড়াও গাড়ির ড্রাইভার ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুলও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। আগামী 48 ঘন্টার মধ্যে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ না করলে পুলিশ সদর দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় এই আলটিমেটাম দেন সংগঠনটির সভাপতি রফিক আহমেদ ডলার। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুকে ফাঁসানোর পেছনে অন্যতম ভূমিকা ছিল বর্তমান পুলিশ প্রধানের। সমাবেশে পিন্টু সমর্থকদের অভিযোগ, নাসিরুদ্দিন পিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আইজিপি বাহারুলের অপসারণ করা না হয়, ইনশাল্লাহ 48 ঘন্টা পরে আমরা পুলিশ বিভাগে যে সমস্ত রয়েছে, অফিস রয়েছে, আমরা সেটা কিন্তু ঘেরাও করব। বিএফডিসির উন্নয়নে ইকোসিস্টেম করা হবে। সিনেপ্লেক্সকে দেশের সকল প্রান্ত পর্যন্ত বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসি সিনে আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট এবং বিজনেস অটোমেশন সার্ভিস উদ্বোধনের পর তিনি এ কথা জানান। বলেন, এফডিসির সংকট নিরসনে এটা ভালো একটা পদক্ষেপ। এ সময় তিনি আরও জানান, এফডিসিতে ইকোস্পেস করা হবে। বাংলা সিনেমার বাজার বদলে গেছে উল্লেখ করে মানুষকে হলমুখী করতে নির্মাতাদের ভালো কন্টেন্ট নির্মাণের আহ্বান জানান তথ্য উপদেষ্টা। অনুদানের জায়গাটা আমরা বাণিজ্যিক অবাণিজ্যিকের জন্য সমান রেখেছি। ভালো কন্টেন্ট এবং তরুণ নির্মাতা যদি আপনারা আসেন, এবং এইবারও আমরা অনুদানের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি তরুণদেরকে দেওয়ার জন্য। আমি নিজেও যেহেতু এই প্রজন্মের, ফলে আমি যেটা চেষ্টা করেছি, এবং প্রথম যেই ফিল্মটা আপনার হবে, এই ফিল্মটা যখন সরকার আপনাকে নীতি সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে, তাহলে আপনি এই সাহসটুকু পাবেন যে আপনি একটা ভালো ফিল্ম বানাবেন। নির্মাণ ও আবাসন শিল্পে দীর্ঘ 42 বছর ধরে সততার সাথে কাজ করে যাচ্ছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড সেল। এটি ধরে রেখে বিগত বছরের চেয়ে আগামীতে আরও গুণগত মান নিয়ে গ্রাহকদের কাছে যেতে চায় প্রতিষ্ঠানটি। অর্চিড কনভেনশন হলে সেল অর্চিড পয়েন্টের আয়োজিত শুভেচ্ছা ও মিষ্টিমুখ অনুষ্ঠানে এসব কথা জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সততা ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে তারা। প্রায় 3 শতাধিক প্রকল্প এবং প্রায় 7,000-এরও বেশি ফ্ল্যাট গ্রাহকদের কাছে সেল করতে পারা পরিবারের জন্য একটি মাইল ফলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক সহ অনেকে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত অর্থ বছরে এনবিআর-এর মোট রাজস্ব আদায়ের 38% ভ্যাট হাতে এসেছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় 22% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
সকালে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব ঘাটতি মেটাতে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ের কাজ চলছে। ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে 22 লাখ ই রিটার্ন জমা পড়েছে। এবছর 40 লাখ ই রিটার্ন দাখিল হবে বলেও আশা করা হয়। ভ্যাট দিবস উপলক্ষে নতুন করে 1 লক্ষ ভ্যাট নিবন্ধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। পূর্বাচল স্টেডিয়ামে প্রায় 30 লাখ টাকা মূল্যের উইকেট তৈরির মাটি লোপাটের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠ পরিদর্শনে গিয়ে কথা জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এছাড়াও আগামীতে এমন দুর্নীতি এড়াতে দরপত্র আহ্বান ও প্রতিষ্ঠান বেছে নেয়ায় বিসিবি সাবধানী থাকবে বলে জানিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বিতর্ক যেন কাটিয়ে উঠতে পারছে না বিসিবি। মাঠ সংকট কাটিয়ে উঠতে আগামী ঘরোয়া মৌসুমে পূর্বাচল স্টেডিয়ামকে ব্যবহার করার যে পরিকল্পনা করেছিল বিসিবি, সেটাও এখন প্রায় অসম্ভব। 10টি সেন্টার উইকেট তৈরির জন্য প্রায় 20,000 ঘনফুট মাটি কেনা হলেও পূর্বাচলে পাওয়া গেছে মাত্র 7,000 ঘনফুট মাটি। তবে এই 7,000 ঘনফুট মাটি যে এসেছে তা লিপিবদ্ধ করা হয়নি। নেই কোনো প্রকার মুভমেন্ট রেজিস্টার ও ডেলিভারি চালান। বাজারের মূল্য অনুযায়ী 1 ঘনফুট মাটির মূল্য 90 টাকা হলেও তা কেনা হয়েছে 185 টাকায়। সব মিলিয়ে হিসেব মিলছে না প্রায় 30 লাখ টাকার। মাঠ পরিদর্শনে এসে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। 7,500 সেফটি মতো মাটি আছে, অলমোস্ট প্রায় 12,500 সেফটি মতো মাটি দেখছি না। তো এটা আসলে আমাদের আসার আগেই ঘটনাটা। তো আমরা এনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা এনকোয়ারি কমিটি করব। বিকজ এই মাটিটা আমি এই জন্য ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে, বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর থাকবে না, তো ডকুমেন্টস থাকবে না, সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না। মাটি সরবরাহের দায়িত্বে থাকা উইনস্টার রিসোর্সের ওয়েবসাইট ঘুরেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কোনো পোর্টফোলিও। এমন প্রতিষ্ঠানকে কেন দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন ছিল গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের কাছে। কি হয়েছে আগে ইম্পর্টেন্ট না, একদম স্বচ্ছ প্রক্রিয়া, টেন্ডারের মাধ্যমে যাব, প্রাইস কোটেশন দেখব এবং কারা কারা কোয়ালিটি মানে কোম্পানি সেগুলো দেখব। এবং আপনারা একদম ওপেন। আমার কাছে মনে হয় খুব শীঘ্রই আমি একটা মিডিয়া করব গ্রাউন্ডসের জন্য, যে আমরা ভবিষ্যতে এই 3 থেকে 6 মাসের মধ্যে আমরা কী কী কাজে পদক্ষেপ নিচ্ছি এটা নিয়ে আমরা সুন্দর একটা মত বিনিময় সবার মতো করব। যে মাটি সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 পর এবার লাল বলে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। আকবর আলী নেতৃত্বে গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এবার 1.5 মাসের ব্যবধানে এনসিএল 4 দিনের ক্রিকেটেও শিরোপা জিতেছে তারাই। আজ সিলেট ও বরিশাল বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের শিরোপা নিশ্চিত হয়ে যায়। গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রংপুর। সিলেট বরিশালকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট হতে হয়েছে 2 দলকে। ফলে 31 পয়েন্ট পাওয়া রংপুর চ্যাম্পিয়ন, 2 থেকে আসর শেষ করা সিলেটের পয়েন্ট 28। এশিয়া কাপে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন অনূর্ধ্ব-19 বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এমনটাই জানিয়েছেন তিনি। এই মুহূর্তে দারুণ ফর্মেও আছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। গত কয়েক মাসে কোনো সিরিজ হারেনি যুবারা। এই ধারাবাহিকতাই ধরে রাখতে চান অধিনায়ক। এছাড়াও চলতি বছর বেশি ম্যাচ খেলাও টুর্নামেন্টে সহায়তা করবে বাংলাদেশকে। এবারের আসরে অংশ নিচ্ছে 8টি দল। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশের খেলা শুরু হবে আগামী 13 ডিসেম্বর। তামিমরা প্রথম ম্যাচ খেলবেন আফগানিস্তানের বিপক্ষে। প্রতিটা সিরিজে আপনার ম্যাক্সিমাম আমরা সবগুলো সিরিজে জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ শুধু ড্র হয়েছে। সো আমরা এখন একটা সিরিজ হারিনি, তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করবো। আমরা যতগুলো ম্যাচ খেলছি ওভারঅল ওয়ার্ল্ডে মনে এমন এত ম্যাচ কেউ খেলে নাই। আর সবাই এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং জীবন এখন অ্যাড হয়েছে, সো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো এই হিসেবে ইনশাল্লাহ ভালো কিছু হবে।
অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে স্থগিতই হয়ে গেছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। তবে এ ব্যর্থতার দায় বাফুফের নয় বলে মন্তব্য করেছেন সহসভাপতি ফাহাদ করিম। আয়োজকরা শুধু মাঠ ও একটি দলই চেয়েছিল বাফুফের কাছে। তবে টুর্নামেন্টে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা করার কারণে কর্তৃপক্ষকে চিঠি দিয়েই দায় সেরেছে বাফুফে। মমিনুর রিপনের রিপোর্ট। অব্যবস্থাপনা শর্তভঙ্গের সঙ্গে সাংবাদিক লাঞ্ছনার দায়ে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। এতটাই বিশৃঙ্খলা হয়েছে যে টুর্নামেন্টের জন্য বরাদ্দকৃত মাঠের অনুমতি স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের ফুটবল যখন নতুন উচ্চতায় উঠছে তখন এই আয়োজনের মধ্য দিয়ে ভাবমূর্তি নষ্ট করেছে এএফবি বক্সিং প্রমোশন। এই সংস্থাটা পার্টিকুলারলি আমাদেরকে বলেছিল যে তারা আমাদের থেকে কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন চান না, সব কিছু তারা তাদের খরচ করবে, আমাদের থেকে খালি দল চায়। আপনি যে বলেছেন অব্যবস্থাপনা, সেটা আমার নিজেরও চোখে পড়েছে। প্রথম দিন আমি দেখেছি গেট ইস্যু হয়েছে। গতকাল আমি দেখলাম ভেরি আনফর্চুনেট আমাদের একজন সম্মানিত জার্নালিস্টটাকে হাত তোলা হয়েছে। দিস আর আনএক্সেপ্টেবল। আমি প্রথমে বলেছি এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একটি প্রাইভেট সংস্থা হলেও তারা ডেফিনেটলি দে আর নট অ্যাক্টিং প্রফেশনালি। ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী কাফু ও আর্জেন্টাইন তারকা ক্যানিজিওকে নিয়ে আসার মূলটা ঝুলালেও শেষ পর্যন্ত আর্থিক অভাবে তাদের আনতে পারছে না আয়োজক কমিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান। সঙ্গে তাদের অপেশাদার আচরণে হতাশ বাফুফে। বিএফএর পক্ষ থেকে ফুটবল করতে এসে আপনি অব্যবস্থাপনা করবেন, ফুটবল করতে এসে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করবেন, দিস উইল নট বি স্প্রেড। সো আমাদের তরফ থেকে আমাদের পক্ষে যা করার সেটা আমরা করব। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে উদ্যোগটা নিয়েছে আমরা সাধুবাদ জানাই সেটাকে। অভিজ্ঞতা না থাকলেও এই সিরিজ আয়োজনের সায়দা এবং বয়সভিত্তিক দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাফুফে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।